বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা মঞ্চে যেদিন ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক শোনা যাচ্ছে, সেদিনই দিকে দিকে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এবং সেই ছবি সামনে আসছে। এমনকি নিজের বিধানসভা এলাকায় তাকে খুনের ছক কষা হচ্ছে বলে দলেরই একাংশকে তীব্র নিশানা করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গাড়ি ভাঙচুর থেকে কালো পতাকা, কিছুই বাদ গেল না। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন খোদ রাজ্যের মন্ত্রী। আবার অন্যদিকে সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন কালীগঞ্জে তামান্নার মা। পাশাপাশি আপনাদের দেখাবো কোন ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত প্রতারকের সঙ্গে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের এক আসনে বসিয়ে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু শুরুতে আজকের বিষয়, তোলাবাজ ধান্দাবাজ স্লোগান তুলে সিদ্দিকুল্লাহকে কালো পতাকা দেখালো তৃণমূলের, গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হলো এবং এই গোটা ঘটনায় তাকে খুনের চেষ্টা করা হয়ে থাকতে পারে এই আশঙ্কা করছেন খোদ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তামান্না খুনে এখনো অধরা 15 জন, বিচার চেয়ে হাইকোর্টে সন্তান হারা মা। মোট 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, মাত্র 9 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। এখনো পর্যন্ত বিচার পাচ্ছেন না, তাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। নিজের বিধানসভা এলাকায় কিভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হলেন, কালো পতাকা থেকে শুরু করে গোব্যাক স্লোগান শুধু নয়, গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হলো। ছবিটা একবার দেখুন। বিধানসভা কেন্দ্রে এসে একাধিকবার দেখা যায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে কালো পতাকা দেখানো হয়, এমনকি তাকে ঝাঁটা জুতো পর্যন্ত দেখানো হয়েছে। পুলিশ ছিল প্রচুর, তা সত্ত্বেও এই ঘটনা। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর গাড়ি একেবারে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে ইট মারা হয়েছে, এমনকি মন্ত্রী সেটা অভিযোগ কথা বলছে যে লোহার রড মারা হয়েছে এবং এইখানে লোহার রড দিয়ে মারা হয়েছে গাড়ি, সেটা স্পষ্ট। আরেকটা গাড়ি দেখাবার জন্য বলবো, আর সেই গাড়িটিও ভাঙা হয়েছে। একাধিক এরকম গাড়ি ভাঙচুর করা হয়েছে, 5টা গাড়ি। একবারে মন্ত্রীর সাথে আমরা কথা বলবো যে রাজ্যের মন্ত্রী আপনার বিধানসভাতে কে গাড়ি ভাঙলো এখন স্পষ্টভাবে। এখানে আহমদ হোসেন শেখ, ও বেতাজ বাদশাহ, আইন মানে না, দলের শৃঙ্খলা মানে না, ওর চরিত্র হলো গুন্ডামি করা, তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা। 100% আমি যা বলছি, এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে। আপনার দলেরই তো পঞ্চায়েত সমিতি। আমি বলি দলের কাছে সব রিপোর্ট থাকে না। আমি যেখানে জানিয়েছি, বিশেষভাবে পুলিশের সাথে আমার কথা হবে। এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না, দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে। আমার যতটুকু করার করব এবং আমি শান্তির পক্ষে। আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিল, চিন্টুকে খুন করতে চেয়েছিল। এই গাড়ি আজিজুলের, যে 3বার এখানকার সভাপতি। আপনার কোথাও লেগেছে? আমার এই কড়ি আঙুলে লেগেছে, এই জামায় রক্তের দাগ আছে, আরও 2 জায়গায় ভিতরে কাঁচ ঢুকে গিয়েছিল। এগুলো সব ভাঙচুর হয়েছে। এটা যদি ডবল কাজ না হতো, এটা আমাকে আহত করে না, নিহত করার উদ্দেশ্য তাদের ছিল, খুন করে। একেবারে মন্ত্রী সরাসরি অভিযোগ করছে তৃণমূলের এখানকার যিনি নেতা আছে, প্রভাবশালী নেতা, এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি,
তার নেতৃত্বেই এই ভাঙচুর করা হয়েছে, গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এমনকি মন্ত্রীকে আঘাত পর্যন্ত মন্ত্রীর লেগেছে এবং তিনি বলছেন যে খুন করার চেষ্টা করা হয়েছে। এখন দেখার যে পুলিশ কি করে এবং মন্ত্রীর যেটা অভিযোগ পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এখানকার আইসি সব থেকে বড় দোষী, তিনি হলেন কমান্ড এবং তিনি হলেন ইমপ্লিমেন্ট এজেন্সি। তিনি পুলিশকে দাঁড় করিয়ে রেখেছেন কিছু কাজ করতে দেন। তার সামনেই ঘটেছে, আমার সামনে ইট মারছে, তিনি দাঁড়িয়ে আছেন, লাঠি চার্জ করতে পারতে তাকে কিচ্ছু করে। একেবারেই মন্ত্রী জানালেন কি ঘটনা ঘটেছে। ক্যামেরায় অতনু মুখার্জির সাথে রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দেখুন, ছবিটা দেখে আপনাদের মনে হতেই পারে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী যাচ্ছেন, তো নিশ্চয়ই সেটা তরুণজ্যোতি তিওয়ারির দলের কোনো কর্মী সমর্থকেরা এই বিক্ষোভটা দেখাচ্ছেন, ঝাঁটা দেখাচ্ছেন, অথবা মধুজা সেন রায়ের দলের কোনো কর্মী সমর্থকেরা এটা করছেন। কিন্তু ভুলটা ভাগে যখন দেখা যায় সবাই তৃণমূল কর্মী। আমি এইখানে মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে একটা পরিসংখ্যান নিয়ে আসবো। সেটা হচ্ছে এই মন্তেশ্বর বিধানসভা 2016 সাল থেকে তৃণমূলের দখলে, 2021 থেকে যেখানকার বিধায়ক হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যাবতীয় জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সব তৃণমূলের। আমি খোঁজ নিয়ে দেখছিলাম এই মন্তেশ্বর বিধানসভা যে পূর্ব বর্ধমান জেলায় পড়ে, পূর্ব বর্ধমান জেলায় মোট 16টা বিধানসভা আছে, সব কটা তৃণমূলের। আর তৃণমূলের বিক্ষোভের মধ্যেই মন্ত্রীকে পড়তে হচ্ছে খুনের ছক। এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন মন্ত্রী। না, আমি দেখেছি এর আগেও সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেক মিটিংয়েও ধর্মতলাতেও অনেক এমন কিছু কথা বলেছেন, সেগুলো যেমন তৃণমূল জল করে কিন্তু দলের বিরুদ্ধে কথাগুলো যায়। আমি বলছি যে একটা পুলিশের বিরুদ্ধে কথা বলছেন, তিনি তৃণমূলের কথা বলছেন, আমি বলছি সেইগুলো আমি চিঠির কথা বলছি না। রক্ষা কমিটির তরফে কটা চিঠি আমি বলছি দুটো জিনিস থাকে, আমি দুটো জিনিস থাকে। আমি বলছি যে আমি মনে করছি যে পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। আমি মনে করছি তৃণমূলেরই একটা অংশ এমন কাজ করছে। আমি বলছি দল কি ব্যবস্থা আমি দল নিয়েছে? আমি তার আগে কথা বলছি। আমি বলছি যে লোকটা এত কমপ্লেন্ট যার একটা দলের বিরুদ্ধে, তিনি কেন দলে থাকবেন? তিনি কেন মন্ত্রিত্ব থাকবেন? তিনি কেন দলে থাকবেন? তার স্বার্থ থাকতে পারে না। দলের একটা ভাবমূর্তি আছে। বুঝলাম। আমি বলছি যে এই বারবার বিড়ম্বনায় ফেলেছেন দলকে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপনি বলছেন দল তাহলে কি করছে? না, আমি বলছি দল তো মানুষের জন্য, নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য? তাহলে তার এই মানে এই যে বাক্যগুলো টিভির সামনে বলা, নিজেকে ভালো সেজে থাকা, সেগুলোর তো কোনো প্রয়োজন নেই। নিজে দলটা ছেড়ে চলে গেলেই তো এগুলো দল কেন বের করবে? ওকে থামলে হবে না, দল কেন বের করবে? দেখুন, আমি তো তৃণমূলের মুখপাত্র না। আমি বলছি আমি একজন দলের একজন আমি সমর্থক হিসেবে বলছি যে একটা লোকের যদি এত কমপ্লেন্ট থাকে, তাকে মার্ডার করার জন্য তৃণমূলই ব্যস্ত থাকে, যেটা কথা হচ্ছে তৃণমূলরাই ওকে মার্ডার করতে চাইছে, তারপরেও সে তৃণমূল দলটা করে। ফলে এইখানে বিরোধী পক্ষের কোনো কথা নেই, কারণ যারা মার্ডার করতে চাইছে, যাকে মার্ডার করতে চাইছে, ভোটটা কিন্তু দুজনেরই এক জায়গায় পড়বে। একই প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে দলকে যিনি বারবার বিড়ম্বনায় ফেলছেন বলে অভিযোগ, দলের তরফে কেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে? এবং সত্যি যদি তার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কেন তাকে একেবারে দল থেকে বের করে দেওয়া হচ্ছে না বা সাসপেন্ড করা হচ্ছে না? এই প্রশ্ন থাকবে। কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আমি আবার বলছি, কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, একেবারে দলের তরফ থেকে একটা অংশ থেকে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে। তোলাবাজ, চিটিংবাজ এবং ধান্দাবাজ, এগুলো কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর দলের নেতা বলছেন। দেখুন, আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে, মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি, না, তোমার প্রথম বেসিক কোশ্চেনটাই ভুল আছে। দলের ভাবমূর্তি, তৃণমূলে এবার ভাবমূর্তি কি স্যান্ডো গেঞ্জির বুক পকেট হয় নাকি? দেখো, ভারতীয় জনতা পার্টি তার একটা আদর্শ আছে, দিদি আছেন এখানে সিপিএম, তার একটা আমার সাথে রাজনৈতিক সংঘাত থাকতে পারে, তাদের একটা আদর্শ আছে, কংগ্রেসের একটা আদর্শ আছে। তৃণমূলের আদর্শটা কি? টাকা মারা কোম্পানি বেসিক্যালি, তার ভিত্তি থেকে আজ পর্যন্ত এ তোলাবাই ছাড়া এই দলটা কিছু করেনি। তাদের আবার আদর্শ কে? সিদ্দিকুল্লাহ। এই সিদ্দিকুল্লাহ একটা ফান্ডামেন্টাল জঙ্গি বেসিক্যালি। সেই লোকটার জন্যই তো মোথাবাড়ি হয়েছিল, এই লোকটার জন্যই তো মুর্শিদাবাদে চন্দন দাস, হরগোবিন্দ দাস মারা গেছিল। এই বলেছিল না আগে, ভিড় দেখে দিদি খুব খুশি হয়েছে, কলকাতা একটু সামনে নিই, তারপর ডিস্ট্রিক্টগুলোকে টাইট দিয়ে নিই, তারপর কলকাতা দেখবো। এই সেই লোকটা। তো এর সম্বন্ধে এত কথা কেন হচ্ছে? দেখো,
এই গ্রন্থাগার মন্ত্রী বেকার। এই বেসিক্যালি হচ্ছে এই কারণে তিনি রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, দুঃখের বিষয় এটা আমাদের, বেচাও তো মন্ত্রী। আমাদের এই একটা অশিক্ষিত দলকে সরকারে মুখপাত্র না, তুমি থামো, দলের মুখপাত্র তুমি ন, তুমি থামো, থামো। দেখো এই সিদ্দিকুল্লাহ হচ্ছে গ্রন্থাগার বেকার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল বুক পারচেস মন্ত্রী। উনি যে আব্বা সব বইগুলো লেখেন, সেই বইগুলো কীভাবে কিনবেন, কোথায় দেবেন, তার একটা হিসাব করেন, তার কমিশন উনি জানবেন। আচ্ছা দেখো, পোয়েটিক জাস্টিস বোঝো, পোয়েটিক জাস্টিস হয়েছে আজকে কীরকম? ওই সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে বলে, যে ধর্মীয় ইনস্টিগেশন দিয়ে মথাবাড়িতে দাঙ্গাটা হলো, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল, এই আজকে যখন সিদ্দিকুল্লাহ মার খাচ্ছিল না, পিছনে আজানের সুর আসছিল, এই পিছনে আজানের সুর আসলো। মানে আল্লাহ যে আছে, ওনার যাকে উপাস্য করে, তিনিও চাইছিলেন হয়তো এই সিদ্দিকুল্লাহর মতো লোক মার খাক, যে ধর্মের নামে ইনস্টিগেশন দিয়ে মানুষ মারায়, চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে মারে, তার মার খাওয়ার সময় আজান বাজছে। না, আমি বলছি তরুণ জ্যোতি যেগুলো বলছে সেগুলো বলার অধিকার আছে, কিন্তু বিজেপি না বলছি সিদ্দিকুল্লাহ, আরে ভাই আজানের কথা তো আমিই বললাম, আমি তো আজানের কথা বললাম, তুমি তো আমার তৃণমূলের আদর্শ কি? তাহলে যখন বলছিলাম তৃণমূলের আদর্শ কি? না আমি বলছি যে তৃণমূলের আদর্শ বলো না, তুমি আদর্শ কথা বললে তাহলে এটা মণ্ডল সভাপতি নির্বাচনে চূড়ান্ত হয় কেন? আমি বলছি মণ্ডল সভাপতি, আমি বলছি এখানে তো কোনো নির্বাচন ছিল না, আমাদের প্রশ্ন হচ্ছে যে এক বিধানসভার যিনি বিধায়ক জনপ্রতিনিধি, তিনি নিজের এলাকায় ঢুকতে গিয়ে যদি দলেরই নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে কর্মী এবং সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে, তাহলে মূল প্রশ্ন হচ্ছে সেই বিধানসভা এলাকার স্থানীয় বাসিন্দারা একেবারে গ্রাম পঞ্চায়েত প্রধান বলছেন একটা সার্টিফিকেটের সই দরকার, তার জন্য তাকে পাওয়া যায় না। স্পষ্ট একেবারে ধান্দাবাজ বলে দলের নেতা শুধু নয়, ওই এলাকার বিধায়ক এবং মন্ত্রীকে নিশানা করছেন। এবং এই ছবি, বিরতির পর মধুজার কাছে আসবো, এই ছবিটা শুধুমাত্র পূর্ব বর্ধমানের নয়, মালদা থেকে শুরু করে বীরভূমেও কার্যত এই ছবি দিকে দিকে দেখা যাচ্ছে। আমি মধুজা সেন রায়ের কাছে আসবো। মধুজা, এই ছবিটা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় দেখা যাচ্ছে এমনটা নয়, মালদায় দেখা যাচ্ছে ব্লক সভাপতি বনাম কার্যকরী ব্লক সভাপতি, আবার বীরভূমে দেখা যাচ্ছে বিধায়ক বনাম এটা বীরভূমের কথা বললাম, বীরভূমে সভাপতি বনাম কার্যকরী ব্লক সভাপতি, মালদায় দেখা যাচ্ছে বিধায়ক বনাম জেলার মুখপাত্র। একেবারে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ, সেইখানে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি স্পষ্ট ধরা পড়ছে। আমি বলছি টাইম অ্যান্ড এগেন তৃণমূল নেত্রী, দলনেত্রী, দলের প্রধান বারবার বার্তা দিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে একভাবে চলতে হবে। আমি বলছি এই বার্তা কি শেষ পর্যন্ত কান অবধি পৌঁছচ্ছে না? ওদের নেত্রীর বার্তা ওরা কান অবধি পৌঁছবে না, মাথা অবধি পৌঁছবে না, গলা অবধি পৌঁছবে, সেটা ওদের ব্যাপার, এ নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। কিন্তু আমার যেটা কথা আসলে সেটা হচ্ছে যে এই যে ওদের দলীয় কোন্দলের কারণে এই যে একটা অশান্তি তৈরি হলো, এলাকাটা অশান্ত হলো, এর দায় তো তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। এই ৭৬ বছরের তরুণ যিনি বিভিন্ন সময়ে দাঁড়িয়ে মানে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস এতদিন ধরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেসের কাছে এই সংখ্যালঘু অংশের মানুষেরা, মানে মমতা ব্যানার্জি নিজেই বলেছেন দুধেল গাইটাই এ সমস্ত, তারা মানুষ নন আসলে। এবার এই মানুষ নন যারা মমতা ব্যানার্জিদের কাছে, তারা তো এই ধরনের আচরণ করবেই, তারা কেন সই করতে পৌঁছবে? তাদের কাছে মানুষের যে দৈনন্দিন চাহিদা তার কেন গুরুত্ব থাকবে না তো। ইনফ্যাক্ট গোটা তৃণমূল কংগ্রেসের কাছেই জনসাধারণের প্রয়োজনীয় জিনিসপত্র, জনসাধারণকে পরিষেবা দেওয়ার প্রশ্নে তৃণমূল কংগ্রেস আসলে প্রতিদিন জনসাধারণকে পরিষেবা দেওয়ার নামে আসলে ঠকাচ্ছে, প্রতিদিন ঠকাচ্ছে। এবং সেই তৃণমূল কংগ্রেসই ভোটে জিতছে, হ্যাঁ, কিভাবে জিতছে না জিতছে সেসব আমরা সবাই জানি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে গেলে পরিষেবা পেতে গেলে কি করতে হয় সাধারণ মানুষকে, ঠিক কত টাকার নজরানা দিতে হয়, সে গল্পও আজকে আমরা প্রত্যেকে জানি। আমরা রাজ্যের কোটি কোটি লোক কি সবাই নজরানা দিয়ে, মানে আমি বুঝলাম না যে সেন্ট্রাল থেকে ফোর্স নিয়ে এসে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে যেটা চেয়েছে, কত দফা চেয়েছে সেগুলোকেও সমস্ত অ্যালাউ করা হয়েছে, হাইকোর্ট হয়েছে, দফা মানা হয়েছে, হাইকোর্টে গেছে, দফা কত দফায় হবে, আমি সেটা প্রোটেস্ট করেছে, কিন্তু 10 দফা 8 দফা যা বলেছে তাই আমি বলছি তো তমন্নাদের ঘটনা ঘটে, ভাই তাহলে আমি বলছি তাই ইলেকশন কমিশনার কি করছে? শুধুমাত্র তমন্নাদের রিগিং শব্দটা তো সিপিএম এর মধ্যে লিখেছি, তমন্নাকে খুন হয়ে গেছে, রিগিং শব্দটা
বেশ, একেবারে তামান্নার প্রসঙ্গ এখানে মধুজা সেন রায় উল্লেখ করলেন। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে এই তামান্নার প্রসঙ্গে আসবো। তার কারণ অদ্ভুত একটা মিল খুঁজে পাবেন, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে খোদ রাজ্যের মন্ত্রী অভিযোগ করছেন, একইভাবে তামান্নার পরিবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। আমি প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, আমি এই বিষয় নিয়ে ছোট্ট একটা বিরতির পরে ফিরছি দ্রুত।